ফায়দা নেই তোমার মেডিকেল কেরিয়ারে করার। তোমার পুরোপুরি যে টাকাটা খরচা করবে 20 লাখ 35 লাখ যা খরচা করবে পুরোটাই তোমার একদম লস। লস বলতে পারো, পুরো লস। যদি অ্যাপ্রক্সিমেটলি ফার্স্ট টাইম যদি অ্যাপার্টমেন্ট কেউ খুঁজতে যায় তো অ্যারাউন্ড 60,000 তার খরচা আছে। তারপরে মান্থলি 25,000 করে খরচা আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ভিডিও। আই এম রাজদীপ অ্যান্ড ইউ আর ওয়াচিং ডিপ ইন রাশিয়া। তো আমি কারেন্টলি সামারা স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, যেখানে আমি আমার জেনারেল মেডিসিন বা যেটা এমবিবিএস বলা হয় সেটার সাথে কন্টিনিউ করছি। তো এই ভিডিওতে আমরা কিছু ব্যাপারে কথা বলবো, যেগুলো মিনিমাম ক্রাইটেরিয়াস অ্যান্ড মিনিমাম রিকোয়ারমেন্ট যেটা দরকার ইউনিভার্সিটির সাইড থেকে। এই সমস্ত রিকোয়ারমেন্টস থাকলে আমরা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়া উচিত। অ্যান্ড যদি এই মিনিমাম রিকোয়ারমেন্টসগুলো ইউনিভার্সিটি প্রোভাইড যদি না করতে পারে, তাহলে আমাদের এই সমস্ত ইউনিভার্সিটি থেকে অনেকটাই দূরে থাকা উচিত। কারণ এই সমস্তগুলো মিনিমাম রিকোয়ারমেন্ট, যেটা একটা স্টুডেন্টের লাইফে বা একটা এমবিবিএস করার জন্য যেগুলো মিনিমাম লাগবে। তো এই বিষয়ে যে কথা বলবো, তো উইদাউট এনি ডিলে লেটস স্টার্ট দ্য ভিডিও। তো আজকের ব্যাপারে হলো, ফার্স্টলি যদি কিছু কেউ বলে কি ইউনিভার্সিটিতে যদি অ্যাডমিশন নিতে হয় তাহলে আমরা কি কি রিকোয়ারমেন্টস আমাদের দরকার। ফার্স্টলি সেটা হলো ডাব্লিউএইচও একটা কোয়ালিফাইড ইউনিভার্সিটি হওয়া দরকার, যেখানে ডাব্লিউএইচও সার্টিফাইড ইউনিভার্সিটি, যেখান থেকে আমরা পাস করার পরে বা নেক্সট দিতে পারবো বা এফএমজি দিতে পারবো, সেখানে একটা ইউনিভার্সিটি আমাদের প্রথমে দেখা দরকার। তো এটা হলো মিনিমাম মেইন ক্রাইটেরিয়া। তো এটা ম্যাক্সিমাম সবাই জানে কি 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 দরকার, কি জিনিস এলিজিবল আছে, কোন ইউনিভার্সিটি এলিজিবল না, সেই ব্যাপারে বেশি ডেপথে যাবো না, কারণ এটা ম্যাক্সিমাম সবাই জানে। যারা জানে না তাদেরকে বলে দিই, এটা রাফলি কি ডাব্লিউএইচও সার্টিফাইড ইউনিভার্সিটি দরকার। অ্যান্ড যদি জিজ্ঞেস করে কি এক্সট্রা কি থাকলে আরো ভালো হবে, যেটা হলো কি ইসিএফএমজি সার্টিফাইড। ইসিএফএমজি দিলে কি হয়, ইসিএফএমজি যদি থাকে তাহলে তুমি ইউএসএমএলই, প্ল্যাব বা এএমসি বা ইউরোপীয় কোনো ইউনিভার্সিটি কোনো কান্ট্রি তুমি প্র্যাকটিস করতে পারো। তো এটা একটা এক্সট্রা বেনিফিট, যদি ইসিএফএমজি থাকে তাহলে কোন সেই ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়াটা একটা বেনিফিট, এক্সট্রা বেনিফিট। তো আমাদের সামারা যদি জিজ্ঞেস করা হয়, সামারা স্টেট ইউনিভার্সিটিতে ইসিএফএমজি সার্টিফাইড আছে। আমি লিস্ট করে আমি দেখিয়ে দেবো ডকুমেন্টে, এখানে কোথায় আছে, তো আমি অ্যাটাচ করে দেবো। ইসিএফএমজি আছে অ্যান্ড সেটাতে ডাব্লিউএইচও বি আমাদের সার্টিফাইড। তো যেটা মেইন পয়েন্ট সেটা কমপ্লিট হয়ে গেল। সেকেন্ড থিং কি ইউনিভার্সিটি ফিস যদি আমাদের অ্যাপ্রক্সিমেটলি 23 lakhs 20 lakhs বা যাই ইউনিভার্সিটি ফিস হোক না কেন, মিনিমাম 20 lakhs তো স্টার্টিংই ফিস আমাদের। রাশিয়াতে যদি কোনো ইউনিভার্সিটিতে ট্রাই করি আমরা, 18 লাখ 19 লাখ থেকে স্টার্টিং হচ্ছে। তো আমাদেরকে একটা হোস্টেল অন্তত প্রোভাইড করাটা খুবই ইম্পর্টেন্ট। কি আমরা কোথায় থাকবো? হ্যাঁ, অনেকেরই ইচ্ছা থাকে কি অ্যাপার্টমেন্টে থাকবো, অ্যাপার্টমেন্টে থেকে তাহলে পড়াশোনা করবো, বাট অ্যাপার্টমেন্টে থেকে পড়াশোনা করা বা হোস্টেলে থেকে পড়াশোনা করার মধ্যে অনেক পার্থক্য হয়। অনেকেই বলবে কি আমরা অ্যাপার্টমেন্টে থেকে ভালো পড়াশোনা করতে পারি, বাট হোস্টেলে যে এক্সামের টাইমে যেই কম্পিটিশন থাকে বা যে সমস্ত হেল্প বাকি স্টুডেন্টের কাছ থেকে পাওয়া যায়, সেই সমস্ত হেল্প কোনো সময় অ্যাপার্টমেন্ট পাওয়া যাবে। ফার্স্ট থিং। সেকেন্ড থিং অ্যাবাউট দ্য রেন্ট, অ্যাপার্টমেন্টের রেন্ট কিরকম হয়। অ্যাপার্টমেন্টে রাশিয়াতে মিনিমাম যদি কোনো রেন্ট খুঁজে হয় তাহলে মিনিমাম 20 to 25,000 তাদের কস্ট হবে। যদি অ্যাপার্টমেন্ট না না পাওয়া যায় তাহলে অনেক সিটি আছে, যেমন কি যেখানে অনেক বড় বড় সিটি, যেখানে ইন্ডিয়ান স্টুডেন্টসদেরকে অ্যাপার্টমেন্ট এখন আর প্রোভাইড করছে না, এমন অনেক ইউনিভার্সিটি আছে, অনেক সিটিজ আছে। তো আমি সেরকমভাবে পুরো ডিসক্লোজ করছি না সিটিজের নাম বা ইউনিভার্সিটির নাম, আমি তো জাস্ট বলে দিচ্ছি। সেখানে অ্যাপার্টমেন্ট পেতে গেলে মিনিমাম 25,000 তাদেরকে রেন্ট দিতে হবে, তাহলে গিয়ে তারা অ্যাপার্টমেন্ট পাবে। শুধু রেন্ট না, রেন্ট 20,000 দিতেই হবে, সঙ্গে তাদের ডিপোজিট আলাদা দিতে হবে। যে অ্যাপার্টমেন্ট যে খুঁজে দেবে, যে লোকটা যে কন্ট্রাক্টরটা থাকবে, তাকে আলাদা পেমেন্ট করতে হবে। তো অ্যাপ্রক্সিমেটলি ফার্স্ট টাইম যদি অ্যাপার্টমেন্ট কেউ খুঁজতে যায় তো অ্যারাউন্ড 60,000 তার খরচা আছে। তারপরে মান্থলি 25,000 করে খরচা আছে। তো এটা একদম সত্যি কথা। অনেকে বলে কি না 10,000-এর মধ্যে পাওয়া যায়, 12,000-এর অ্যাপার্টমেন্ট পাওয়া যায়, সে একদমই মিথ্যে। এটা হলো মেন পয়েন্ট যেটা আমি বলে দিলাম। সত্যি যেটা কথা, এটা হলো মিনিমাম 60,000 তাদের ফার্স্টে খরচা আছে, আপ প্লাস মাইনাস 60,000। তারপরে গিয়ে পার মান্থ 25,000 করে পেমেন্ট করতে হবে। তো অ্যাপার্টমেন্টের রেন্ট, তার এই সমস্ত যে সমস্ত ব্রড অ্যাসপেক্টে যে সমস্ত প্রবলেমগুলো আছে, সে থেকে বেনিফিট হলো হোস্টেল। যে কোনো ইউনিভার্সিটি যেখানে অ্যাডমিশন নিচ্ছ সেখানে হোস্টেল থাকাটা খুবই ইম্পর্টেন্ট। যদি হোস্টেল না থাকে তাহলে সেই ইউনিভার্সিটিতে আমার মনে হয় না অ্যাডমিশন নেওয়াটা খুবই কোনো ভালো পয়েন্ট হবে। অনেকে বলবে কি আমরা 2 বছর পর হোস্টেল দিয়ে দেবো,
বা 3 বছর পর হোস্টেল অ্যালট করে দেবো। যারা ফার্স্ট ইয়ার বা ব্যাচকে হোস্টেল দিতে পারছে না, যারা মেন প্রায়োরিটাইজ, যারা যারা কিছুই এখনো রাশিয়ার ব্যাপারে জানে না, যারা ফার্স্ট টাইম রাশিয়াতে এসছে, তাদেরকে হোস্টেল দিতে পারছে না, তোমাদের 2 বছর পর তুমি যখন সবকিছু জেনে যাবে, তখন তোমাদের কেন হোস্টেল দিতে যাবে? এটা বেসিক জিনিস। এটা জিনিসটা বোঝা খুবই ইম্পর্টেন্ট কি এখন তোমাদের পাচ্ছ না হোস্টেল, সেখানে তোমরা 2 বছর পর কি করবে হোস্টেল নিয়ে, যেখানে তোমরা বলবে কি হ্যাঁ আমাদের টাকাটা বেঁচে যাবে। তো তোমাদেরকে দেবেই বা কেন? তোমরা সবকিছু জেনে গেছো, সবকিছু বুঝে গেছো, ইউনিভার্সিটি সবকিছু তোমরা জানো কোথায় কি আছে না আছে, তো তোমাদেরকে হোস্টেল দিয়ে কি হবে? যারা আসছে তাদেরকে তো হোস্টেল দেবে। সবসময় ফার্স্ট প্রায়োরিটাইজ ফার্স্ট ইয়ার দিয়ে করা হয়, কারণ তারা একদমই ফ্রেশ স্টুডেন্ট। তো তোমরা যখন হোস্টেল পাচ্ছ না, আশা করো না তোমরা 2 বছরের মধ্যে হোস্টেল পেয়ে যাবে। সেকেন্ড থিং অ্যাবাউট দ্য সিটি, সিটি ইজ মোর ইম্পর্টেন্ট, সিটি ইজ মাচ ইম্পর্টেন্ট। আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি, সিটি যদি ভালো হয় তাহলেই তোমরা সেই ইউনিভার্সিটি চুজ করো। যদি সিটি যদি ভালো না হয়, যদি পপুলেশন না থাকে সেই সিটিতে, কোনো ফায়দা নেই তোমার মেডিকেল কেরিয়ারের ব্যাপারে। তোমার পুরোপুরি যেই টাকাটা খরচা করবে, 20 লাখ 35 লাখ যা খরচা করবে, পুরোটাই তোমার একদম লস। লস বলতে পারো, পুরো লস যদি সিটি ভালো না হয়। তো সিটি কি 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 ইম্পর্টেন্ট, সিটিতে ফার্স্টলি ইম্পর্টেন্ট হলো তোমার কি, যদি সিটি ভালো হয়, যদি ইউনিভার্সিটি যদি নিজের ক্লিনিক থাকে, তাহলে কি কি বেনিফিট? তোমাদের ক্লিনিক্যাল যে এক্সপোজারটা হবে, তোমাদের ক্লিনিক্যাল যে নলেজ যেগুলো পাবে, সেটা পুরোপুরি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য পপুলেশন অফ দ্য সিটি। যদি সিটি বড় হয়, সিটির পপুলেশন বেশি হয়, তাহলে তোমাদের পেশেন্ট ফ্লো ভালো হবে, তোমাদের ইউনিভার্সিটি যে ক্লিনিক আছে সেখানে পেশেন্ট ফ্লো ভালো হবে। আর যদি পেশেন্ট ফ্লো ভালো হয়, তোমরা বেশি বিভিন্ন টাইপের ডিজিজের ব্যাপারে জানতে পারবে। বিভিন্ন তোমাদের ক্লিনিক্যালি যে মেডিসিন তো সবাই পড়বে, বই তো সবাই পড়বে, কিন্তু বইয়ের বাইরে গিয়ে প্র্যাকটিক্যাল যতক্ষণ না জানতে পারছো, ততক্ষণ না তুমি জিনিসটা বুঝছো, ততক্ষণ তোমাদের কোনো নলেজ কোনো ফায়দা নেই। তো সিটি ইজ মোর ইম্পর্টেন্ট। তো যদি পেশেন্ট ভালো হবে, পেশেন্টের ব্যাপারে মেডিসিন আরো বেশি কেসেস আসবে মেডিসিনে, তাহলে তুমি সেই বিষয়ে বেশি ক্লিনিক্যাল এক্সপোজার পাবে। অ্যান্ড সিটি তো ইম্পর্টেন্ট, সিটি তো বলে দিলাম। সিটির সাথে সাথে কি আর বেশি ইম্পর্টেন্ট হলো, ইউনিভার্সিটির নিজস্ব ক্লিনিক থাকা দরকার। ইউনিভার্সিটি যদি নিজস্ব ক্লিনিক না থাকে, ইউনিভার্সিটি যদি নিজের কোনো ফেসিলিটি না দেয় যে কি হসপিটালে প্র্যাকটিস করার জন্য, তাহলে তুমি কোথায় গিয়ে প্র্যাকটিস করবে? তো এই সময় জিনিসগুলো মাথায় রেখে তোমাদেরকে একটা ডিসিশন নেওয়া উচিত কি আমাদের এই এই জিনিসগুলো থাকা দরকার। যেটা হলো ফার্স্টলি যেটা দুটো পয়েন্ট বললাম, সেকেন্ড থিং কি ক্লিনিক থাকা দরকার, অ্যান্ড সিটি ইজ মোর ইম্পর্টেন্ট। আর সিটি যদি ইম্পর্টেন্ট হয়, সিটি যদি বড় হয়, আমি পপুলেশনের কথা বলে দিলাম, পপুলেশন যদি ভালো হয় তাহলে হবে। সিটি যদি ওয়েল ইনফ্রাস্ট্রাকচার্ড হয়, সিটি যদি ভালো জায়গায় সিচুয়েটেড হয়, সিটি যদি ওয়েল ডেভেলপড হয়, তাহলে কি কি ফেসিলিটি? তুমি এক্সাম্পল নিয়ে নাও ইন্ডিয়াতে। ইন্ডিয়াতে তুমি যদি কোনো সিটিতে থাকো, সাপোজ যেমন আমি কলকাতায় থাকি, আমি ইউজুয়ালি দেখি যে আমাদের কলকাতায় যে অ্যাপোলো আছে, অ্যাপোলোতে রেগুলারলি যে পেশেন্ট ফ্লো হবে কম্পারেটিভলি টু কোনো পেরিফেরাল এরিয়াসে, তার মধ্যে অনেক হিউজ ডিফারেন্স হবে নাম্বার অফ পেশেন্ট। পেরিফেরাল এরিয়াস থেকে যারা পেশেন্ট আছে তারা কলকাতায় এসে ট্রিটমেন্ট করাচ্ছে। এটা বেসিক জিনিস যে হ্যাঁ, আমি যদি সিটিতে যাই, যদি বড় কোনো শহরে যাই, তাহলে সেখানে ভালো ট্রিটমেন্ট পাবো, ভালো ডাক্তার পাবো, সেখানে আমরা ট্রিটমেন্ট করাবো। এটা সবার মাথায় একটা জিনিস, একটা ব্রড অ্যাসপেক্ট, এটা সবার একটা ম্যান্ডেটারি হিসেবে ভেবেই নিয়েছি যে সিটি যদি ভালো হয়, ভালো ডাক্তার ওখানে হবে, অ্যান্ড আমাদের ভালো ট্রিটমেন্ট হবে, যেটা সত্যি। এটা 100% সত্যি কি ভালো ভালো ডক্টররা সবসময় সিটির দিকেই বেশি প্রেফার করে থাকার। তো রাশিয়াতেও সেম জিনিস। যদি তুমি ভালো সিটিতে থাকো, ভালো ওয়েল ডেভেলপ সিটিতে থাকো, যেখানে হসপিটালস ভালো আছে, যেখানে তোমাদের নিজস্ব যদি ইউনিভার্সিটি হসপিটাল ভালো হসপিটাল, তাহলে তোমাদের কাছে পেশেন্টের অভাব হবে না। তোমার নিজস্ব সিটি থেকে পেশেন্ট আসবে, তোমাদের পেরিফেরাল এরিয়াস থেকে পেশেন্ট আসবে। তো ক্লিনিক্যাল এক্সপোজার খুবই ভালো হয়। আর যদি ক্লিনিক্যাল এক্সপোজার কেন এত ইম্পর্টেন্ট, ফার্স্টলি তো একটা মেডিকেল কেরিয়ারে উইদাউট প্র্যাকটিক্যাল কিছুই পসিবল না। কোনোভাবেই শেখাটা কিছুই পসিবল না যদি ক্লিনিক্যাল এক্সপোজার না হয়। আর ক্লিনিক্যাল এক্সপোজার আমাদের আগামী আসা যে এক্সামসগুলো আছে, যেমন কি এফএমজি হয়ে গেল বা নেক্সট হয়ে গেল, যেটা পুরোপুরি ক্লিনিক্যাল বেসড একটা এক্সাম হবে, তাদের যেই নেক্সটের যেই স্ট্রাকচার আগামী দিনে রেডি করা হচ্ছে বা যে কোশ্চেন যারা রেডি করবে, ম্যাক্সিমাম ক্লিনিক্যাল বেসড কোশ্চেন হবে। তুমি যে কোনো টাইপের কোশ্চেন দেখে, যে কোনো টাইপের এক্সাম দেখে নাও, যেখানে তুমি প্ল্যাব দেখে নাও, ইউএসএমএলই দেখে নাও, সেখানে সব জায়গায় ক্লিনিক্যাল বেসড কোশ্চেন্স বেশি হয়। তো সিটি ইজ মোর ইম্পর্টেন্ট। তো এই মেন মেন ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো ছিল।
অনেকে যে বলে কি এফএমজি পাসিং রেশিও, এফএমজি পাসিং রেশিও আর কিছুই না। এফএমজি পাসিং রেশিও প্রত্যেকটা যে কন্ট্রাক্টর থাকে বা কনসালটেন্সি যেগুলো থাকে, তাদের একটা হাইপ করে তোলে ইউনিভার্সিটির প্রমোশনে ইউজ করা হয় কি আমাদের এত পার্সেন্ট পাসিং রেশিও হচ্ছে, এত পার্সেন্ট। ওভারঅল পাসিং রেশিও 33%। এফএমজি পাসিং রেশিও 33%, 30%। তো তুমি ভেবেই নিতে পারো যে কিরম রেটে পাসিং হচ্ছে প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকে। তো যে ইউনিভার্সিটি এখন স্টার্ট করেছে নতুন নতুন, বা যে ইউনিভার্সিটি এখন অব্দি এফএমজি দেয়নি যে স্টুডেন্টস গুলো, তো সেই বিষয়ে আমরা তাদের কোনো ডাউট করতে পারি না। ইউনিভার্সিটি যদি এডুকেশন ভালো হয়, তবে এফএমজি পাসিং পার্সেন্টেজ সেই ইউনিভার্সিটির অবশ্যই ভালো হবে। তো এফএমজি পাসিং পার্সেন্টেজের পিছনে পালিও না। তো অনেকে জিজ্ঞেস করে এফএমজি পাসিং কিরম রেশিও আছে। তো সেটা কোনো বড় একটা ইম্পর্টেন্ট ব্যাপার না। হ্যাঁ, অনেকে বলবে কি এতজন পাস করেছে, তাহলে আমরা ওখানে অ্যাডমিশন নিলে আমরাও পাস করে যাবো। ভাই, বাকিরা তো ফেল করেছে। শুধু তো এতজন পাস করেছে, বাকিরা তো ফেল করে, তারা কি পড়াশোনা করেনি? তারা কি ডিগ্রি পায়নি? পড়াশোনা নিজের উপর ডিপেন্ড করে। তুমি কিরকম প্রিপারেশন নিচ্ছ এফএমজির জন্য, বা কিরকম প্রিপারেশন তোমার আছে, তো সেটা পুরোপুরি তোমার নিজের উপর। তো পাসিং পার্সেন্টেজের পিছনে পালিও না। এটা পুরোপুরি একটা মার্কেটিং স্ট্র্যাটেজি। মার্কেটিং এর জন্যই পাসিং পার্সেন্টেজ রাখা হয়। পাসিং, এটা বলা হয় পাসিং পার্সেন্টেজ আমাদের এত বেশি, তাই জন্য এখানে অ্যাডমিশন নিই না, তাহলে ভালো। তো এই সমস্ত জিনিসগুলো একটু মাথায় রাখো, দেখে তারপর অ্যাডমিশন নাও। আর যদি কোনো ইউনিভার্সিটির ব্যাপারে কোনো ডাউট থাকে, বা আমার সাথে যদি কোনোভাবে কোনো ডিসকাশন করতে হয় তোমার, নিচে ইনস্টাগ্রাম হ্যান্ডেল দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তুমি আমাকে ইজিলি কন্ট্যাক্ট করতে পারবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, ডিপ ইন রাশিয়া, সাইনিং।